আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের একটি অত্যন্ত দূরদর্শী ও কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হলো নবম পে স্কেল ও মেধা পাচার রোধের মধ্যকার গভীর ও জরুরি সম্পর্ক। মেধা পাচার বা ব্রেন ড্রেন বাংলাদেশের জন্য একটি নীরব কিন্তু অত্যন্ত ক্ষতিকর সংকট। প্রতি বছর বাংলাদেশের সেরা মেধাবী সন্তানরা বিদেশে পাড়ি জমাচ্ছেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে তারা সেখানেই থেকে যাচ্ছেন, দেশে ফিরছেন না। বুয়েটের মেধাবী প্রকৌশলী, ঢাকা মেডিকেলের দক্ষ চিকিৎসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী গবেষক, এই মানুষগুলো বাংলাদেশের মাটিতে বড় হয়েছেন, রাষ্ট্রের বিনিয়োগে শিক্ষিত হয়েছেন, কিন্তু তাদের মেধা ও শ্রম দেশের কাজে আসছে না, বিদেশের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষতিটি শুধু অর্থনৈতিক নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি কাঠামোগত দুর্বলতা। মেধা পাচারের অনেক কারণ আছে, কিন্তু একটি কেন্দ্রীয় কারণ হলো দেশে মেধাবী মানুষের জন্য পর্যাপ্ত আর্থিক সুযোগের অভাব। সরকারি চাকরিতে বেতন কম, গবেষণায় বিনিয়োগ কম এবং মেধার যথাযথ মূল্যায়নের ব্যবস্থা দুর্বল। নবম পে স্কেলে পর্যাপ্ত ও প্রতিযোগিতামূলক বেতন নির্ধারণ করা হলে মেধাবী মানুষদের দেশে ধরে রাখার এবং বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে আনার একটি বড় সুযোগ তৈরি হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই মেধা পাচার রোধের কৌশলগত দিকটি নবম পে স্কেল প্রণয়নে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। বাংলাদেশ থেকে মেধা পাচারের বর্তমান চিত্রটি প্রথমে বোঝা দরকার। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাদার বিদেশে চলে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের সংখ্যা প্রতি বছর বাড়ছে। এই মানুষগুলোর একটি বড় অংশ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন, যেখানে সরকার ভর্তুকি দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করেছে। একজন বুয়েটের ছাত্রের পেছনে সরকারের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের সুফল যদি দেশ না পায়, তাহলে এটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের জন্য একটি ক্ষতি। এই ক্ষতির পরিমাণ হিসাব করলে প্রতি বছর হাজার কোটি টাকার সমতুল্য মানব সম্পদ বিদেশে চলে যাচ্ছে বলে অনুমান করা হয়। সরকারি চাকরির বেতন ও বেসরকারি বা বিদেশি সুযোগের মধ্যে ব্যবধানটি মেধা পাচারের একটি কেন্দ্রীয় কারণ। একজন বুয়েট থেকে পাশ করা মেধাবী প্রকৌশলী যদি বাংলাদেশে সরকারি চাকরিতে যোগ দেন, তাহলে তার শুরুর বেতন হবে 20 থেকে 25 হাজার টাকার মতো। কিন্তু যদি তিনি একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দেন, তাহলে শুরু থেকেই 50 থেকে 70 হাজার টাকা পাবেন। আর যদি বিদেশে চাকরি করেন, তাহলে মাসে 2 থেকে 3 লক্ষ টাকার সমতুল্য আয় সম্ভব। এই বিশাল ব্যবধানের সামনে একজন মেধাবী তরুণের পক্ষে সরকারি চাকরি বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। সে তার মেধার সর্বোচ্চ মূল্য পেতে চায় এবং সেই মূল্য বর্তমানে বাংলাদেশের সরকারি খাতে পাওয়া যাচ্ছে না। নবম পে স্কেলে এই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমানো না হলে মেধা পাচারের এই ধারা অব্যাহত থাকবে। চিকিৎসা বিভাগে মেধা পাচারের চিত্রটি বিশেষভাবে উদ্বেগজনক। বাংলাদেশে প্রতি বছর হাজারো চিকিৎসক MBBS পাশ করেন। এই চিকিৎসকদের একটি উল্লেখযোগ্য অংশ পরবর্তীতে বিদেশে চলে যান, বিশেষত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়। কারণটি সহজবোধ্য। সেখানে একজন চিকিৎসকের বেতন ও জীবনযাত্রার মান বাংলাদেশের তুলনায় বহুগুণ ভালো। বাংলাদেশে থাকলে সরকারি হাসপাতালে কম বেতনে কাজ করতে হবে, প্রত্যন্ত এলাকায় কঠিন পরিবেশে পোস্টিং নিতে হবে এবং উচ্চতর ডিগ্রির সুযোগ সীমিত। এই পরিস্থিতিতে মেধাবী চিকিৎসকরা বিদেশের দিকে ঝুঁকছেন। ফলে দেশে চিকিৎসকের ঘাটতি তৈরি হচ্ছে এবং গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার মান কমছে। নবম পে স্কেলে সরকারি চিকিৎসকদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং বিশেষ গবেষণা ও উচ্চতর ডিগ্রির সুযোগ তৈরি হলে অনেক মেধাবী চিকিৎসক দেশেই থাকার কথা ভাববেন। তথ্য প্রযুক্তি বিভাগে মেধা পাচারের সমস্যাটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে সরাসরি হুমকিতে ফেলছে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার তথ্য প্রযুক্তি পেশাদার তৈরি হচ্ছেন, কিন্তু এই মেধাবী তরুণদের একটি বড় অংশ ফ্রিল্যান্সিং বা বিদেশের রিমোট জব করছেন অথবা সরাসরি বিদেশে চলে যাচ্ছেন। সরকারি তথ্য প্রযুক্তি বিভাগে যোগ দেওয়ার আগ্রহ কম, কারণ বেসরকারি প্রযুক্তি কোম্পানি বা বিদেশি নিয়োগকর্তার তুলনায় সরকারি বেতন অনেক কম। একজন দক্ষ সফটওয়্যার
সফটওয়্যার ইঞ্জিনিয়ার সরকারি চাকরিতে যদি 25,000 টাকা পান কিন্তু বেসরকারি খাতে 1 লক্ষ বা বিদেশে 3 লক্ষ টাকা পান, তাহলে সে সরকারি চাকরি বেছে নেবেন না। ফলে সরকারি তথ্য প্রযুক্তি বিভাগগুলোতে মেধার ঘাটতি তৈরি হচ্ছে এবং ডিজিটাল সেবার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। নবম পে স্কেলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য বিশেষ বেতন কাঠামো ও প্রণোদনা রাখা হলে এই মেধার ঘাটতি কমানো সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মেধা পাচার উচ্চশিক্ষার মানকে সরাসরি প্রভাবিত করছে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও গবেষকদের বেতন আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। একজন মেধাবী পিএইচডি ধারক যদি দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তাহলে তার বেতন 50 থেকে 80,000 টাকার মতো, কিন্তু যদি তিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে যোগ দেন তাহলে মাসে 5 থেকে 7 লক্ষ টাকার সমতুল্য বেতন পাবেন। এই বিশাল ব্যবধানের কারণে মেধাবী গবেষকরা বিদেশে চলে যাচ্ছেন এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো সেরা শিক্ষক পাচ্ছে না। ফলে গবেষণার মান কমছে, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নামছে এবং দেশে উচ্চশিক্ষার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং গবেষণা ভাতা ও প্রণোদনা নিশ্চিত করা মেধা ধরে রাখার একটি জরুরি পদক্ষেপ। বিচার বিভাগ ও আইন পেশায় মেধা পাচারের বিষয়টি সুশাসনের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক। মেধাবী আইন স্নাতকরা সরকারি আইন বিভাগে যোগ না দিয়ে বেসরকারি আইন ফার্মে বা বিদেশে চলে যাচ্ছেন, কারণ সরকারি আইন বিভাগের বেতন বেসরকারি পর্যায়ের তুলনায় অনেক কম। ফলে সরকারি আইন বিভাগে মেধার ঘাটতি তৈরি হচ্ছে এবং সরকারের আইনি স্বার্থ রক্ষায় দুর্বলতা দেখা দিচ্ছে। একটি দেশের সুশাসন নিশ্চিত করতে হলে বিচার বিভাগ ও সরকারি আইনি কাঠামো শক্তিশালী হওয়া দরকার। নবম পে স্কেলে বিচার বিভাগ ও আইন বিভাগের কর্মকর্তাদের বেতন প্রতিযোগিতামূলক হলে এই মেধার ঘাটতি কমানো সম্ভব। প্রবাসে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নবম পে স্কেলের আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত হাজারো মেধাবী পেশাদার রয়েছেন যারা বিশ্বের সেরা প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই দেশে ফিরে কাজ করতে চান, কিন্তু প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত আর্থিক সুযোগের অভাব। একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক যিনি লন্ডনে মাসে 5 লক্ষ টাকার সমতুল্য বেতন পাচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে দেশে অন্তত একটি সম্মানজনক ও পর্যাপ্ত আর্থিক প্যাকেজ দিতে হবে। নবম পে স্কেলে বিশেষজ্ঞ পদে বিশেষ উচ্চ বেতন কাঠামো ও সুবিধার ব্যবস্থা করা হলে প্রবাসী মেধাবীদের দেশে ফিরে আসার আগ্রহ তৈরি হতে পারে। বিভিন্ন দেশে দেখা গেছে এই ধরনের প্রণোদনা প্রবাসী মেধাবীদের দেশমুখী করেছে। কোরিয়া ও তাইওয়ানের উদাহরণ এই প্রসঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। 1960 ও 70-এর দশকে দক্ষিণ কোরিয়া থেকেও প্রচুর মেধাবী মানুষ যুক্তরাষ্ট্রে চলে যেত, কিন্তু কোরিয়ান সরকার একটি কৌশলগত সিদ্ধান্ত নিল। সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন ও গবেষণা সুবিধা এতটাই উন্নত করা হলো যে প্রবাসী কোরিয়ান বিশেষজ্ঞরা দেশে ফিরতে আগ্রহী হলেন। এই কৌশলের ফলে কোরিয়া তার সেমিকন্ডাক্টর শিল্প ও প্রযুক্তি খাতে যে বিপ্লব ঘটিয়েছে তার পেছনে ফিরে আসা প্রবাসী মেধাবীদের অবদান অনেকখানি। তাইওয়ানেও একই ধরনের কৌশল সফল হয়েছে। বাংলাদেশ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নবম পে স্কেলকে মেধা পাচার রোধ ও মেধা প্রত্যাবর্তনের একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। সামরিক ও প্রতিরক্ষা খাতে মেধা ধরে রাখার বিষয়টিও নবম পে স্কেলের আলোচনায় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সামরিক বাহিনীতে মেধাবী অফিসার ও প্রযুক্তিবিদদের ধরে রাখতে হলে প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা নিশ্চিত করতে হবে। বেসরকারি প্রতিরক্ষা শিল্পে বা বিদেশে সমতুল্য মেধার মানুষ অনেক বেশি আয় করতে পারেন। নবম পে স্কেলে সামরিক ও প্রতিরক্ষা বিভাগের বিশেষজ্ঞ পদে প্রতিযোগিতামূলক বেতন নিশ্চিত করা দেশের নিরাপত্তার স্বার্থের সঙ্গেও সরাসরি যুক্ত। কৃষি গবেষণায় মেধা ধরে রাখার বিষয়টি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষকরা দেশের কৃষি উন্নয়নে অমূল্য ভূমিকা পালন করছেন, কিন্তু এই গবেষকদের বেতন আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। মেধাবী কৃষি বিজ্ঞানীরা বিদেশের গবেষণা প্রতিষ্ঠান বা বহুজাতিক কৃষি কোম্পানিতে অনেক বেশি বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন। ফলে দেশের কৃষি গবেষণায় মেধার ঘাটতি তৈরি হচ্ছে।
নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন সহনশীল ফসল তৈরি এবং কৃষিতে প্রযুক্তির প্রয়োগ এই গুরুত্বপূর্ণ কাজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নবম পে স্কেলে কৃষি গবেষকদের বিশেষ গবেষণা ভাতা ও প্রণোদনা রাখা হলে এই মেধার ঘাটতি কমবে এবং বাংলাদেশের কৃষি গবেষণা আরও শক্তিশালী হবে। বিশেষায়িত পদে বিশেষ বেতন কাঠামোর ধারণাটি নবম পে স্কেলে মেধা ধরে রাখার একটি উদ্ভাবনী পদ্ধতি হতে পারে। সাধারণ পে স্কেলে সব ধরনের পদের জন্য একটি একক গ্রেড ভিত্তিক কাঠামো থাকে, কিন্তু বিশেষায়িত পেশায় যেমন চিকিৎসা, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, গবেষণা ও আইনে বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে সাধারণ গ্রেডের বাইরে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে হবে। ভারতে বিভিন্ন বিশেষায়িত সরকারি পদে সাধারণ পে স্কেলের বাইরে অতিরিক্ত ভাতা ও প্রণোদনার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও এই মডেল অনুসরণ করে বিশেষজ্ঞ পদে বিশেষ বেতন কাঠামো তৈরি করা হলে মেধাবীদের সরকারি খাতে আকর্ষণ করা সম্ভব হবে। গবেষণা ও উদ্ভাবন ভাতার ধারণাটি নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করা মেধা ধরে রাখার একটি কার্যকর কৌশল। সরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা যদি নিয়মিত বেতনের বাইরে গবেষণা প্রকল্পের ভিত্তিতে অতিরিক্ত আয় করতে পারেন, তাহলে দেশে থেকে গবেষণা করার আর্থিক প্রণোদনা বাড়বে। আন্তর্জাতিকভাবে এই মডেল সফল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপকরা তাদের গবেষণা প্রকল্পের তহবিল থেকে নিজেদের অতিরিক্ত বেতন দেন। এই ব্যবস্থাটি বাংলাদেশে চালু হলে সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো আরও বেশি গবেষণা তহবিল আকর্ষণ করতে পারবে এবং গবেষকরা দেশে থেকেই আন্তর্জাতিক মানের গবেষণা করতে পারবেন। সরকারি খাতে মেধাবীদের আকর্ষণ করতে কর্মজীবনের সুযোগ ও উন্নয়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ। শুধু উচ্চ বেতনই মেধাবীদের সরকারি চাকরিতে আনার জন্য যথেষ্ট নয়। সরকারি চাকরিতে কর্মজীবনের বিকাশ, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, উচ্চতর ডিগ্রির সুযোগ এবং পেশাগত স্বীকৃতি এই বিষয়গুলো মেধাবীদের কাছে গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলে বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের কর্মজীবন উন্নয়নের এই সুযোগগুলো নিশ্চিত করা হলে সরকারি চাকরির সামগ্রিক আকর্ষণ বাড়বে এবং মেধাবীরা সরকারি খাতে আসতে আগ্রহী হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মেধা পাচারের সমস্যাটিকে জাতীয় উন্নয়নের একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখেন। তিনি বলেছেন যে একটি জাতির সবচেয়ে বড় সম্পদ তার মানুষ, বিশেষত তার মেধাবী মানুষ। এই মানব সম্পদকে দেশে ধরে রাখতে না পারলে বাংলাদেশ কখনোই উন্নত দেশ হতে পারবে না। নবম পে স্কেলে মেধাবী ও বিশেষজ্ঞ কর্মচারীদের জন্য প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা নিশ্চিত করার নির্দেশনা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্টভাবে এসেছে। তিনি আরও বলেছেন যে বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ প্রণোদনা প্যাকেজ তৈরির বিষয়েও সরকার চিন্তা করছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী দৃষ্টিভঙ্গি নবম পে স্কেলকে মেধা পাচার রোধের একটি জাতীয় কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মেধা পাচার রোধের অর্থনৈতিক যুক্তিটি তুলে ধরেছেন অত্যন্ত স্পষ্টভাবে। তিনি বলেছেন যে একজন মেধাবী বিশেষজ্ঞকে সরকারি চাকরিতে ধরে রাখতে যদি মাসে 1 লক্ষ টাকা বেতন দিতে হয়, সেটি একটি বড় বিনিয়োগ মনে হতে পারে, কিন্তু সেই বিশেষজ্ঞ যদি তার দক্ষতা দিয়ে সরকারি সেবার মান বাড়ান, নতুন প্রযুক্তি বাস্তবায়ন করেন বা গবেষণায় দেশের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করেন, তাহলে সেই বিনিয়োগের রিটার্ন কয়েক গুণ বেশি। মেধা পাচার রোধে বিনিয়োগ আসলে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে একটি স্মার্ট বিনিয়োগ। অর্থমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি নবম পে স্কেলকে শুধু একটি ব্যয়ের বিষয় নয়, একটি দেশের ভবিষ্যৎ গড়ার বিনিয়োগ হিসেবে প্রতিষ্ঠিত করে। সব মিলিয়ে নবম পে স্কেল ও মেধা পাচার রোধের সম্পর্ক বিশ্লেষণ করলে একটি স্পষ্ট ও জরুরি বার্তা পাওয়া যায়। বাংলাদেশের মেধাবী মানুষগুলো দেশে থাকতে চান, দেশের জন্য কাজ করতে চান, কিন্তু তারা চান তাদের মেধার যথাযথ মূল্যায়ন হোক। নবম পে স্কেলে বিশেষজ্ঞ ও মেধাবী কর্মচারীদের জন্য প্রতিযোগিতামূলক বেতন, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ এবং কর্মজীবন বিকাশের পথ নিশ্চিত করা হলে মেধা পাচারের হার উল্লেখযোগ্যভাবে কমবে। প্রবাসী মেধাবীরাও দেশে ফেরার কথা ভাববেন। বাংলাদেশের সেরা মেধা যদি দেশেই কাজে লাগে, তাহলে এই দেশ অনেক দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই নবম পে স্কেল কার্যকর হলে বাংলাদেশের মেধাবী মানুষগুলো অনুভব করবেন এই দেশ তাদের মূল্য দেয়, এই দেশ তাদের ভবিষ্যৎ। সেই অনুভূতিই হবে মেধা পাচার রোধের সবচেয়ে বড় শক্তি। সেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশায় আজকে প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।